পৃষ্ঠা ১৫৬। দীপঙ্করের প্রথম ৩ বৎসর তিব্বতবাসের মধ্যে তৃতীয় উল্লেখযোগ্য ঘটনা তাঁর বোধিপথ প্রদীপ নাম গ্রন্থটি রচনা। এই গ্রন্থটি দীপঙ্করের মহৎ জীবনের মর্মবাণী রূপে তিব্বতে বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক অসামান্য অবদান বলে গণ্য হয়েছে। তিব্বতে তখন বৌদ্ধ ধর্মের নামে যে মতবাদ জনসাধারণের মধ্যে প্রচারিত হয়েছিল, সেই ভ্রান্ত ধ্যান ধারণা সংস্কারের জন্যই পশ্চিম তিব্বতের রাজারা অতীশকে আমন্ত্রণ করে এনেছিলেন। তিব্বতের পণ্ডিতদের মধ্যেও সদ্ধর্ম সম্পর্কে ঘোরতর মতবিরোধ ছিল। সেই সব ভ্রান্ত ধারণা দূর করবার জন্যই জঞ্ছুব ওদ অতীশের উপদেশ প্রার্থনা করেন। গ্রন্থটি প্রারম্ভে বলা হয়েছে, সাংসুং গুগের থোলিং বিহারে জঞ্ছুব ওদের স্বনির্বন্ধ অনুরোধে দীপঙ্কর শ্রীজ্ঞান গ্রন্থটি রচনা করেন। পৃষ্ঠা ১৫৭। দীপঙ্কর যে প্রকৃত মহাযান ধর্মমত তিব্বতে প্রচার ও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এই গ্রন্থটিতে তারই সংক্ষিপ্ত সার দিয়েছেন। বোধিপথ প্রদীপ তিব্বতে বৌদ্ধ ধর্ম অনুরাগীদের দ্বারা সর্বশ্রেষ্ঠ শাস্ত্র গ্রন্থ বলে গৃহীত। প্রতিটি বৌদ্ধ ভিক্ষুর কাছে এই গ্রন্থটি অবশ্য পাঠ্য ও একান্ত পূজ্য। গ্রন্থটির উপক্রমণিকায় আরও বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, আমার প্রিয় শিষ্য জঞ্ছুব ওদের অনুরোধে আমি ধর্ম ও সংঘ সহ ত্রিকালের সকল জিনকে পরম ভক্তিভরে পূজা করে বোধিপথ প্রদীপ ব্যাখ্যান করছি। তারই উদ্ধৃতি শেষ। গ্রন্থটির উপসংহারে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, জঞ্ছুবোদের অনুরোধে আচার্য দীপঙ্কর এখানে সূত্র ইত্যাদির ভিত্তিতে সংক্ষেপে বোধিপথ প্রদর্শন করেছেন। নারী উদ্ধৃতি শেষ। জঞ্ছুবোধ কোন বিশেষ কারণে অতীশের কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন, গৈলোচা বা সংক্ষেপে তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তিব্বতের পণ্ডিতদের মধ্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বহু ভ্রান্ত ধারণা ও মতবিরোধ ছিল। জঞ্ছুবোধ প্রভুকে অনুরোধ করেন তিনি যেন এই ভুল ভ্রান্তি নিরসনের জন্য উপদেশ দান করেন। সেই জন্য প্রভু বোধিপথ প্রদীপ রচনা করলেন। গ্রন্থটি নাতি দীর্ঘ, মাত্র ৬৬ চরণে সমাপ্ত, কিন্তু তিব্বতের বৌদ্ধ ধর্মের উপরে এই গ্রন্থটির একচ্ছত্র প্রভাব লক্ষণীয়। চোং খাপা এর উক্তি অনুসরণ করে ছইচি ইমা বলেছেন, উদ্ধৃতি শুরু, যখন তিনি বন্ধনীর মধ্যে অতীশ ইঙারিতে এলেন, তখন তাঁকে বৌদ্ধ ধর্মের সংস্কার করতে অনুরোধ করা হলো। প্রত্যুত্তরে তিনি বোধিপথ প্রদীপ নাম শাস্ত্রটি রচনা করলেন। এই গ্রন্থে তন্ত্র ও সূত্রের সার বলা হয়েছে এবং এর সাহায্যেই তিব্বতে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচার সম্ভব হয়েছিল। নারী উদ্ধৃতি শেষ। জঞ্ছুবোধ এবং নাগছ চুলটিম জলবা প্রভুর কাছে গ্রন্থটির বিশদ ব্যাখ্যা প্রার্থনা করেন। তাঁদের অনুরোধে অতীশ তখন বোধিপথ প্রদীপ গ্রন্থটির একটি ভাষ্য রচনা করেন। এই সুবিশাল স্বভাষ্যটির নাম বোধিমার্গ প্রদীপ পঞ্জিকা। পরবর্তীকালে ধর্ম সংস্কারক ও সাধক চোং খাপা ১৩৫৭ থেকে ১৪১৯ খ্রিস্টাব্দ বোধিপথ প্রদীপ গ্রন্থটির মূল বক্তব্যগুলি তাঁর নিজের গ্রন্থেও বিস্তৃত করে ব্যাখ্যা করেছেন। পৃষ্ঠা ১৫৮। ঐতিহাসিক সুম্পা বলেছেন, প্রাচীন ও নবীন কাদম্পা বা গেলুগপা উভয় সম্প্রদায়ই বোধিপথ প্রদীপ গ্রন্থটি শ্রদ্ধা ভরে গ্রহণ করেছেন। গ্রন্থটিতে সূত্র ও তন্ত্রের সার বিবৃত হয়েছে। এই গ্রন্থটি রচনা করে অতীশ লাহালমা, জঞ্ছুব ওদ এবং অন্যান্যদের পথ প্রদর্শন করেছেন। তিব্বতে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বোধিপথ প্রদীপ গ্রন্থটি যে কতটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, উপরের সংক্ষিপ্ত আলোচনায় তার কিছুটা পরিচয় পাওয়া যায়।
সেই সময় তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সবচেয়ে জরুরি বিষয় ছিল নৈতিক সংস্কার। ধর্ম ব্যাখ্যায় দার্শনিক তত্ত্বের চেয়েও তার প্রয়োজন বেশি ছিল। দীপঙ্কর বোধিপথ প্রদীপ গ্রন্থে প্রকৃত বৌদ্ধ ভিক্ষুর পক্ষে শীল শিক্ষার গুরুত্বের কথাই বারবার বলেছেন। তন্ত্র সম্পর্কে দীপঙ্করের মনোভাবের সুস্পষ্ট পরিচয়ও এই গ্রন্থে পাওয়া যায়। তিব্বতের ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন যে অতীশ যখন মধ্য তিব্বতে যান তখন ক্ষয়হর্ষ ওঘ ও এর মাথায় চন্দ্রবিন্দু ওঘ প্রমুখ সেই সময়ে 6 জন বিখ্যাত তিব্বতী পণ্ডিত অতীশকে তন্ত্র সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। উত্তরে অতীশ বলেন, উদ্ধৃতি শুরু, রাজা বোধিপ্রভ বন্ধনীর মধ্যে যঞ্চবোধ এইসব প্রশ্নই আমাকে করেছিলেন এবং তার প্রতিটির উত্তর আমার বোধিপথ প্রদীপ গ্রন্থে দেওয়া হয়েছে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। তাহলে দেখা যায় তন্ত্র সম্পর্কে তার প্রকৃত মনোভাব কি ছিল, তিব্বতে অতীশকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। তিব্বতের যে পণ্ডিতরা অতীশকে এই প্রশ্ন করেছিলেন, বৌদ্ধ ধর্ম বলতে তাঁরা তন্ত্রের প্রচুর সংমিশ্রণকেই জানতেন। তাই এই বিষয়ে অতীশের মনোভাব জানা তাঁদের পক্ষে একান্ত প্রয়োজনীয় ছিল। সেই সময় ভারতবর্ষে তন্ত্র মন্ত্রের প্রভাব এত বেশি ছিল যে দীপঙ্করের পক্ষেও প্রশ্নটি বেশ জটিল হয়েছিল বলে মনে হয়। দীপঙ্কর নিজে হীনযান ও মহাযান অর্থাৎ প্রকৃত বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষায় বর্ধিত হয়েছেন। বৌদ্ধ শাস্ত্রে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল, তাই ধর্ম ও তন্ত্রের নামে কতকগুলি আজগুবি কথা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। সাধারণ মানুষের মনে সেই যুগে তন্ত্র বলতে যে ধরনের বিশ্বাস ও ধারণা গজিয়ে উঠেছিল সেগুলিকে তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি বলেছিলেন প্রকৃত বৌদ্ধ ভিক্ষু এর কোনোটিকেই মেনে নিতে পারেননি। আবার সম্ভবত এখানে কোনো ছাপার ভুল থাকতে পারে। আবার সেই যুগে বাস করে তন্ত্র সম্পর্কে একেবারে নীরব থাকাও সম্ভব ছিল না। তাই তন্ত্রচর্চার পক্ষে অপরিহার্য বলে কয়েকটি পূর্ব শর্ত তিনি আরোপ করেছিলেন। পৃষ্ঠা 159। প্রথমেই তিনি বলেছিলেন যে নৈতিক শীল ধর্ম ও আদর্শ গুরুর নির্দেশ ছাড়া তন্ত্রের প্রকৃত মর্ম উদ্ধার করা সম্ভব নয়। এই আদর্শ গুরু বলতে কি বোঝায়, অতীশের জীবনী থেকেই আমরা তার উদাহরণ পেতে পারি। রিনচেন সাংপো বা রত্নভদ্র 1/2 শতাধিক গুরুর সান্নিধ্যে এসেছিলেন, কিন্তু 85 বৎসর বয়সে দীপঙ্করের দর্শন লাভের পরে তিনি প্রকৃত গুরুর সন্ধান পেলেন, সঠিক পথের নির্দেশ পেলেন এবং সেই নির্দেশ অনুসরণ করে অবশিষ্ট জীবন তিনি ধ্যানাভ্যাসে নিয়োগ করলেন। সেই যুগে সাধারণ মানুষ তন্ত্র চর্চা বলতে যা বুঝতেন তার সঙ্গে অতীশের নির্দেশিত ধর্মচর্চার কোনো সাদৃশ্য নেই। ঐতিহাসিকরা বারবার বলেছেন যে তিব্বতে বৌদ্ধ ধর্মের নামে এই তান্ত্রিক আচার আচরণ সংশোধনই দীপঙ্করের প্রধান লক্ষ্য হয়েছিল। পশ্চিম তিব্বতের রাজারা এই উদ্দেশ্যেই তাঁকে আমন্ত্রণ করে এনেছিলেন। ধর্মচর্চার নামে অবাধ যৌনাচার, নরবলি, গুপ্তবিদ্যা ও নানা কুসংস্কার তিব্বতে যখন বিশেষ প্রাধান্য পেয়েছিল, ইয়ারির রাজারা তিব্বতে তখন ধর্মচর্চার নামে অবাধ যৌনাচার, নরবলি, গুপ্তবিদ্যা ও নানা কুসংস্কার তিব্বতে তখন বিশেষ প্রাধান্য পেয়েছিল। ইংয়ারির রাজারা এই কারণে বিশেষ চিন্তিত হয়েছিলেন, কিন্তু প্রকাশ্যে প্রতিকার করা তাঁদের পক্ষে সম্ভব ছিল না। তাই তাঁরা এই কাজে ভারতীয় পণ্ডিতদের সহায়তা চেয়েছিলেন। তিব্বতে এই বিকৃত ধর্মমোহ সংশোধনের কাজ দীপঙ্কর কেন যে কোনো ধর্ম সংস্কারকের পক্ষেই বেশ কঠিন ছিল। তিব্বতে দীপঙ্করের আগমনের পূর্বেই রাজভিক্ষু এশেওদ তান্ত্রিক মতবাদের বিরুদ্ধে প্রচার শুরু করেছিলেন। রাহুলজির মতে জ্ঞানপ্রভ বন্ধনীর মধ্যে এশেওদ বন্ধনী শেষ এর সঙ্গে তন্ত্রের কোনো সম্পর্ক ছিল না, বরং তিনি এই মতবাদের বিরুদ্ধে একটি পুস্তকও রচনা করেছিলেন।
তিব্বতের তান্ত্রিকরা অবশ্য বিশ্বাস করেন যে এই পুস্তকটি লিখেছিলেন বলেই রাজ ভিক্ষু এশেওদকে নরকে যেতে হয়েছিল। দীপঙ্কর তান্ত্রিক মতবাদ সমর্থন করেননি, তবে তিব্বতের তান্ত্রিকরা সে দেশে দীপঙ্করের একচ্ছত্র প্রভাবের কথা মনে রেখেই হয়তো তাঁর বিরুদ্ধে বিশেষ কিছু বলেননি বা বলতে সাহস করেননি। দীপঙ্করও তন্ত্রের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি। যেমন তাঁর চর্যা সংগ্রহ প্রদীপ গ্রন্থে প্রথমে গুচ্ছ মন্ত্র ও তন্ত্রের প্রতি আনুষ্ঠানিক আনুগত্য জানিয়ে তারপরে তিনি ভিক্ষুচর্যার আদর্শ সম্পর্কে বলেছেন। পৃষ্ঠা 160। চর্যাগীতি গ্রন্থে তিনি তন্ত্রের কাঠামোর মধ্যে প্রকৃত বৌদ্ধ মতবাদের মূল তত্ত্বগুলি বিবৃত করেছেন। তন্ত্র শাস্ত্রে দীপঙ্করের অসাধারণ পাণ্ডিত্যের কথাও তিব্বতের তান্ত্রিকরা জানতেন। পূর্ণ তান্ত্রিক দীক্ষা গ্রহণের পরে তার বৌদ্ধ সন্ন্যাস জীবন শুরু। সমগ্র তন্ত্রশাস্ত্রে তাঁর দখল ছিল, তাই তিব্বতের শ্রেষ্ঠ তন্ত্র বিশারদ রিনচেন সাংপোর পাণ্ডিত্যাভিমান তিনি প্রথম দর্শনেই চূর্ণ করতে পেরেছিলেন। দীপঙ্করজি তান্ত্রিক মতবাদ সমর্থন করেননি, এজন্য কেউ কেউ আবার তাঁর প্রধান শিষ্য ব্রোম তোনপাকেই দায়ী করেছেন। তন্ত্রশাস্ত্রে ব্রোমের গভীর জ্ঞান ছিল, কিন্তু তান্ত্রিক মতবাদের ব্যাপক প্রচার হলে তিব্বতের সাধারণ মানুষের নৈতিক মান যথেষ্ট নেমে যাবে মনে করে তিনি প্রভু দীপঙ্করকে তন্ত্রশাস্ত্র প্রচার থেকে নিবৃত্ত করেছিলেন। তিব্বতের ঐতিহাসিকরা অবশ্য বলেছেন যে যখন প্রভু দীপঙ্কর সামিয়ে বিহারে ছিলেন তখন তিনি ব্রোমকে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপ শিক্ষা দেন। সারাহের দোহা সহ অনেক গুচ্ছ উপদেশও তিনি দেন। সেই সময়ে তিব্বতে একদল দুশ্চরিত্র মানুষ তন্ত্রের নামে অনেক দুর্নীতি প্রচার করত। প্রভুকে তাদের সান্নিধ্য থেকে দূরে রাখাই ব্রোমের প্রধান উদ্দেশ্য ছিল। ব্রোম তাই গুচ্ছ তন্ত্রশাস্ত্রে নিজের পাণ্ডিত্যের কথা সব সময়ই গোপন রাখতেন। মারপা তিব্বতে কাজু দপ্পা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। 1012 খ্রিস্টাব্দে তাঁর জন্ম। মারপার প্রধান শিষ্যের নাম মিলারেপা। তার জন্ম 1040 খ্রিস্টাব্দে। তিব্বতের ইতিহাসে কবি ও সাধক রূপে তিনি সবিশেষ খ্যাত। মিলারেপা বহু ভারতীয় সিদ্ধাচার্যের কাছে গুহ্য তান্ত্রিক শিক্ষা লাভ করেছিলেন। এই সিদ্ধাচার্যদের মধ্যে নারোপা, মৈত্রীপা, কুক্কুরিপার নাম পাওয়া যায়। মারপা তিব্বতে মহামুদ্রা মন্ত্র প্রচার করেন। ব্রোম তোনপা অতীশকে তিব্বতে মহামুদ্রা তন্ত্র প্রচার থেকে নিবৃত্ত করেছিলেন বলে মিলারেপা ব্রোমের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন। অতীশের উপদেশ অনুসরণ করে ব্রোম তোনপা তিব্বতে কাদম্পা সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। এখানে কাদম্পা শব্দটিতে কোথাও ময়ের নিচে হসন্ত আছে, আবার কোথাও নেই। মিলারেপা বলেছেন কাদম্পারা শুধু দেবতাদেরই উপাসনা করে, তাঁদের সঙ্গিনী বা শক্তিদের বর্জন করে। এই সাধনার নাম বিপত্নিক সাধনা। শাস্ত্রোক্ত নাম একবীর সাধনা। একবীর সাধন নামে দীপঙ্কর একটি গ্রন্থ রচনা করেছেন। পৃষ্ঠা 161। অতীশ তিব্বতে তান্ত্রিক মতবাদ প্রচার করেননি। তিব্বতের ঐতিহাসিকরা এই জন্য ব্রোম তোনপাকেই দায়ী করেছেন। আমাদের ধারণায় বিনা কারণেই ব্রোমের উপর দোষারোপ করা হয়েছে, কারণ অতীশের প্রতি ব্রোমের এমন গভীর আনুগত্য ছিল যে অতীশ যদি কিছু প্রচার করতে চাইতেন তাহলে ব্রোম তাতে বাধা দেবার কথা কল্পনাও করতে পারতেন না। তবে এ বিষয়ে অন্যভাবে ভাবা যেতে পারে। তান্ত্রিক মতবাদে আচ্ছন্ন তিব্বতে অতীশ কোনো তন্ত্র মত প্রচার করেননি এবং তাঁর প্রচারিত উন্নত ও স্পষ্ট মহাযান মতবাদের প্রভাবেই হয়তো ব্রোমেরও মানসিক পরিবর্তন ঘটেছিল। অতীশ অবশ্য সরাসরি তন্ত্রের বিরুদ্ধে কিছু বলেননি, এমনকি তিনি নিজেও কয়েকটি তন্ত্রশাস্ত্র লিখেছেন। তবে তাঁর প্রচারিত প্রতিষ্ঠিত মতবাদে মহাযান বৌদ্ধ ধর্মের মূল তত্ত্বগুলি প্রাধান্য পেয়েছে। তন্ত্র মন্ত্রের সঙ্গে তার সামান্যই সম্পর্ক আছে।
দীপঙ্কর বারবার বলেছেন এই ভব সংসার মায়াময়, অনিত্য, তার প্রতি আসক্তি জীবের সর্বদুঃখের কারণ। দৃঢ়ভাবে এই ধ্যানে চিত্ত নিবদ্ধ করাই হল প্রকৃত তন্ত্রচর্যা। তন্ত্র মতের নামে সেই সময় যেসব স্থূল গর্হিত আচরণ প্রচলিত ছিল, দীপঙ্কর সেগুলির পরিবর্তে নৈতিক শুদ্ধি, ব্রহ্মচর্য ও ধ্যান সমাধির কথা বলেছেন। তবে ব্রহ্মকে অভিযুক্ত করার হয়তো অন্য কারণ আছে। তিব্বতের তন্ত্রাচারীরা জানতেন যে ব্রহ্মের অসাধারণ সাংগঠনিক শক্তির ফলে তিব্বতে অতীশের ধর্ম অভিযান এমন বিপুল সাফল্য লাভ করেছিল। ব্রহ্মের সঙ্গে অতীশের প্রথম সাক্ষাৎ তাই তিব্বতের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বলে চিহ্নিত হয়েছে। আমরা আগেই বলেছি যে দীপঙ্কর তিব্বতে 3 বৎসর থাকবেন বলে এসেছিলেন। তারপর তিনি ভারতে ফিরে যেতে চান। সম্ভবত তিব্বত ও নেপাল সীমান্তে তখন কোনো উপদ্রব দেখা দিয়েছিল, তাই অতীশ দীপঙ্করের আর ভারতে ফেরা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে গৈলোচাবা বলেছেন, 3 দিন পরে প্রভু ও তাঁর সঙ্গী দল আবার যাত্রা শুরু করলেন। তাঁরা চিরং এ এসে পৌঁছালেন। কুক্কুট বর্ষটি তাঁরা এখানে কাটালেন। তারপর তাঁরা বাল্পজংয়ের দিকে চললেন। পৃষ্ঠা 162। কিন্তু গোলমালের জন্য পথ বন্ধ ছিল বলে তাঁরা আর এগোতে পারলেন না। তিব্বতের চিরং শহরটি নেপাল সীমান্তে অবস্থিত এবং তিব্বতী ভাষায় বাল্প অর্থে নেপাল। এই কুক্কুট বর্ষ 1054 খ্রিস্টাব্দ। অতীশ তাহলে 1054 খ্রিস্টাব্দে নেপাল সীমান্তে এসেও সীমান্তের কোনো গোলযোগের জন্য পথ বন্ধ থাকায় ভারতে ফিরে যেতে পারেননি। আমৃত্যুকাল তাঁর তিব্বতেই কেটে যায়। সুম্পা বলেছেন, বিক্রমশীলের স্থবির রত্নাকরের কাছে নাগছ প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে 3 বছর পরে তিনি অতীশকে ভারতে ফিরিয়ে আনবেন। নেপালের সীমান্তে সংঘর্ষের জন্য দীপঙ্করের ফিরে যাওয়া হলো না। তিব্বতের বিপুল সৌভাগ্য ও তারা দেবীর করুণার ফলেই এটা সম্ভব হলো। দীপঙ্করের তিব্বতবাসের সময়ে চতুর্থ গুরুত্বপূর্ণ ঘটনা হলো তিব্বতে তাঁর সর্বপ্রথম শিষ্য ব্রোম তোনপার জলবেই জুংনে বা জয়াকরের সঙ্গে প্রথম সাক্ষাৎ। পশ্চিম তিব্বতে 3 বৎসর কাটাবার পরে অতীশ পূর্বের ব্যবস্থা অনুসারে এঙ্গারি থেকে ভারতে ফিরে আসতে চান, কিন্তু এই সময়ে ব্রোম তোনপা তাঁর কাছে আসেন। ব্রোম তোনপার সঙ্গে এই সাক্ষাতের ফলে তিব্বতে অতীশের কার্যধারা এক নতুন পথে অগ্রসর হয়। সেই কারণেই সুম্পা এই ঐতিহাসিক সাক্ষাৎকারকে তিব্বতের দুর্লভ সৌভাগ্য ও তারা দেবীর করুণার ফল বলে অভিহিত করেছেন। ব্রোম তোনপার অনুনয়েই অতীশ ভারতে ফিরে আসবার চেষ্টা ত্যাগ করেন এবং মধ্য তিব্বত পরিভ্রমণে উৎসাহী হন। ব্রোম তোনপা প্রভুকে মধ্য তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের গুরুত্ব সম্পর্কেও অবহিত করেন। তাই শুধু সীমান্তের সংঘর্ষের ফলেই অতীশ ভারতে ফিরতে পারেননি এ কথা মেনে নেওয়া কঠিন। গৈলোচাবা এই প্রসঙ্গে বলেছেন, নাগছ যখন দেখলেন মধ্য তিব্বতে অতীশের যথাযোগ্য সংবর্ধনার জন্য ব্রোম তোনপা সেখানকার পণ্ডিতদের কাছে সংবাদ পাঠাচ্ছেন, তখন তিনি বুঝলেন যে প্রভু এবারে মধ্য তিব্বতে যাত্রা করছেন। তখন তিনি প্রভুর বসন প্রান্ত চেপে ধরে কেঁদে বললেন, উদ্ধৃতি শুরু, বিক্রমশীলের স্থবিরের কাছে আমি কথা দিয়ে এসেছি যে 3 বছর পরে আপনাকে ভারতে ফিরিয়ে নিয়ে যাব। সে কথার খেলাপ করে নরকে যাবার সাহস আমার নেই। প্রভু, আপনি ভারতে ফিরে চলুন। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। পড়া চলছে পরের ফাইলে।